আজকের ভিডিওটিতে নদীর কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমেতে আমরা নদী কাকে বলে সেটা একটু জেনে নেব। তো নদীর সংজ্ঞায় যেটা বলা হয়, দেখো যে নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের ওপর থেকে যে প্রবাহমান যে জলধারা, সেই প্রবাহমান জলধারা যদি অভিকর্ষের টানে ভূমির যে প্রাথমিক যে ঢাল আছে সেই ঢাল অনুসারে একটি উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে, তাহলে সেটাকে নদী বলা হয়। এবারেতে জলধারা তো ভূপৃষ্ঠের ওপর থেকে অনেকই বয়ে চলে, কিন্তু সব জলধারাকে আমরা নদী বলি না। তার কারণটাই হচ্ছে যে নদী হতে গেলে সেই জলধারার একটি সুনির্দিষ্ট উৎস থাকতে হবে এবং তার একটি মোহনা থাকতে হবে, এবং সেই জলধারাটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে হবে এবং ভূমির যে ঢাল, যে প্রাথমিক যে ঢাল, সেই ঢাল অনুযায়ী সেই জলধারাকে প্রবাহিত হতে হবে এবং সেই জলধারা কিন্তু স্বাভাবিকভাবে তার প্রবাহমানতাটা বজায় রাখতে হবে। এমন নয় যে প্রবাহ পথের মাঝে সেই জলধারার প্রবাহমানতা যদি বন্ধ হয়ে যায় তখন সেটাকে আমরা নদী হিসেবে বলবো না। তো সেই কারণেতে নদী হতে গেলে যে জলধারা হবে সেই জলধারার মানতাটা স্বাভাবিক হতে হবে এবং ভূমির ঢালও প্রাথমিকভাবে হতে হবে এবং অবশ্যই সেই জলধারার একটি উৎস থাকবে এবং একটি মোহনা থাকবে, তবেই সেই জলধারাকে আমরা নদী হিসেবে কনসিডার করব। এবারেতে আসো আমরা দেখে নিই যে নদী কি কি কাজ করে। তো নদীর যে কাজ হয়, নদী প্রধানত তিনটে কাজ করে থাকে মেনলি। একটা হচ্ছে ক্ষয় কাজ, একটা হচ্ছে বহন কাজ, একটা হচ্ছে সঞ্চয় কাজ। তো নদীর ক্ষয় কাজ বলতে কি বোঝায়? দেখো যে এই যে নদীর উচ্চ গতিতে স্রোতের আঘাতে শিলাকে ভেঙে জলস্রোতে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে ক্ষয় কাজ বলে। অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের ওপর থেকে যখন একটি নদী যখন প্রবাহিত হয়, ধরো এই যে এইখান থেকে যখন একটি, ধরো এই উচ্চ ভূমি থেকে এই ভূমির প্রাথমিক ঢাল বরাবর যখন একটি নদী ধরো এই প্রবাহিত হচ্ছে, তো এই যে যখন এই ঢালটা যখন খুব বেশি থাকে, ভূমির ঢালটা যখন খুব বেশি থাকে, তখন কি হয়, এই প্রবাহমান জলধারার যে গতিটা সেটাও খুব বেশি হয়। তো যে কারণে এর প্রবাহ পথে যে সমস্ত শিলা থাকে সেগুলোকে ভেঙে ক্ষয় করে নদী বয়ে চলতে থাকে, জলস্রোতের সঙ্গে সেগুলোকে নিয়ে যেতে থাকে। তো এই উচ্চ গতিতে প্রধানত নদী কি করে, উচ্চ গতিতে নদীর প্রধান কাজটাই হচ্ছে ক্ষয় কাজ করা। তারপরে তো দেখো যখন নদী মধ্যগতিতে যখন চলে আসে, তুলনামূলকভাবে যখন ঢালের পরিমাণটা যখন অনেকটা কমে আসে, তখন নদীর গতিও সেই অনুপাতে কমে আসে এবং তখন কি হয়, এই মধ্যগতির যে জলস্রোত দ্বারা ক্ষয়জাত দ্রব্য মোহনার দিকে বয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বহন কাজ বলে। অর্থাৎ উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়, এবং সেই ক্ষয়জাত পদার্থকে কি করছে, যখন নদী মধ্যগতিতে যখন চলে আসছে তখন আস্তে আস্তে ক্ষয় কাজের পরিমাণটা কমে আসছে। সেইখানেতে কি হচ্ছে, উচ্চ গতিতে যে ক্ষয় করা যে পদার্থগুলো, যে শিলা, সেগুলোকে বহন করছে। তারপরেতে লাস্টে দেখো যখন নদী যখন একদম মোহনার কাছে যখন চলে আসে তখন তার যে ঢালটা থাকে, গতিপথে যে ঢাল, সেই ঢালটা আরো কমে যায়। তখন নদীর গতি আরো কমে আসে এবং সেই সময় তো নদী কি করছে, দেখো এই যে নদীর মধ্য ও নিম্ন গতিতে, মধ্য গতি বলতে প্রধানত যখন মধ্য গতি শেষ হয়ে আসছে এবং নিম্ন গতি যখন শুরু হচ্ছে সেই সময় থেকে, তো মধ্য গতি ও নিম্ন গতিতে ক্ষয়জাত এবং বাহিত পদার্থ জমা করার প্রক্রিয়াকে সঞ্চয় বলছে। অর্থাৎ উচ্চ গতিতে যখন নদী ক্ষয় করেছিল সেই ক্ষয়জাত পদার্থকে বহন করছে মধ্য গতিতে, এবং তারপরেতে যখন নদীর শক্তি আরো কমে আসছে, নিম্ন গতিতে যখন নদীর শক্তি কমে আসছে তখন কি করছে, ক্ষয়জাত এবং বাহিত পদার্থগুলোকে নদী তখন সঞ্চয় করছে। তো এই তিনটে কাজ প্রধানত নদী করে থাকে, ক্ষয়, বহন এবং সঞ্চয়। তো একটি নদীর গতিপথে এই তিনটে কাজই লক্ষণীয়, এবং তোমরা মনে রাখবে যে এই ক্ষয় কাজটা করে হচ্ছে উচ্চ গতিতে, উচ্চ গতিতে প্রধানত ক্ষয় কাজটাই করে থাকে, মধ্য গতিতে বহন কাজটা বেশি হয় এবং নিম্ন গতিতে সঞ্চয় কাজটা বেশি হয়ে থাকে। এরপরেতে দেখো এই যে ক্ষয় কাজ যে করে, এই ক্ষয় কাজের যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা একটু জেনে নিই যে কি কি পদ্ধতিতে নদী ক্ষয় কাজ করে থাকে। তো প্রধানত দেখো প্রথমে আসছে জলপ্রবাহ ক্ষয়। কিভাবে করে, দেখো যে এই পার্বত্য অঞ্চলে জলস্রোতের প্রবল আঘাতে নদী খাত ও নদী পাড়ের অপেক্ষাকৃত নরম ও আলগা পাথর খুলে বেরিয়ে আসে ও টুকরো টুকরো হয়, একে জলপ্রবাহ ক্ষয় বলে। তারপরেতে আছে দেখো বুদবুদ ক্ষয়। বুদবুদ ক্ষয়টা হচ্ছে যে এই নদীর জলস্রোতের মধ্যে সৃষ্ট বুদবুদের ভেতর প্রবল বায়ুচাপ নদীগর্ভের শিলাস্তরের উপর ফেটে হাতুড়ির মতো আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে, একে বুদবুদ ক্ষয় বলে। অর্থাৎ নদীর যে জলপ্রবাহটা যখন বয়ে চলে
সেই জলপ্রবাহের মধ্যে যে বুদবুদ তৈরি হয়, যে ওয়াটার বাবলগুলো যেগুলো তৈরি হয়, সেই বাবলের মধ্যে কি হয় না, বায়ু থাকে এবং সেই বায়ুর চাপ থাকে। সেই চাপ যখন নদীগর্ভের শিলাস্তরের উপরেতে পড়ে, মানে বুদবুদটা যখন ফেটে যায়, তখন নদীগর্ভের শিলাস্তরের উপরেতে ওই বায়ুর চাপটা বেরিয়ে আসে বুদবুদের মধ্য থেকে, এবং সেটা যখন বেরিয়ে আসে সেই চাপটা কিন্তু খুবই জোরালো হয়, এবং সেটা এই হাতুড়ি দিয়ে মারার মতন হয়ে থাকে সেই চাপটা, এবং যার ফলেতে কি হয়, এই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যেটাকে এই বুদবুদের মাধ্যমে হচ্ছে বলে এটাকে বুদবুদ ক্ষয় বলছে। এরপরে দেখো আছে অবঘর্ষ ক্ষয়। তো এখানে কি হয় দেখো, যে নদীবাহিত নুড়ি, পাথরের টুকরো প্রভৃতি নদীর তলদেশে ও দুই পাশে আঘাত করে উপত্যকাকে ক্ষয় ও মসৃণ করে এবং এর গভীরতা বাড়ায়, একে অবঘর্ষ ক্ষয় বলে। অর্থাৎ এই নদীর সঙ্গে, জলের সঙ্গে বাহিত যে সমস্ত নুড়ি পাথরের টুকরো যেগুলো আছে, সেগুলো নদীর তলদেশ এবং নদীর যে উপত্যকার দুই পাশ আছে তাতে আঘাত করে, এবং তার দ্বারা হচ্ছে ক্ষয় হয় শিলাস্তর, এবং যেটাকে অবঘর্ষ ক্ষয় বলে। আরেকটি আছে দেখো, রয়েছে ঘর্ষণ ক্ষয়। এখানে কি হয় দেখো, যে নদীবাহিত বিভিন্ন আকারের পাথরের খণ্ডের পরস্পরের সঙ্গে সংঘর্ষে নুড়ি, বালি ও কাদা কণায় পরিণত হওয়াকে ঘর্ষণ ক্ষয় বলে। অর্থাৎ নদীর জলের সঙ্গে বাহিত যে সমস্ত শিলাখণ্ডগুলো থাকে, তারা পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি লাগে, সংঘর্ষ হয়, এবং তার ফলেতে কি হচ্ছে, বড় শিলাখণ্ডগুলো আস্তে আস্তে ছোটতে, মানে সেই নুড়িগুলো আস্তে আস্তে বালিতে, এবং বালি থেকে আরো সূক্ষ্ম কাদা কণায় পরিণত হচ্ছে। তো এই নুড়িগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষের মাধ্যমে যে ক্ষয়টা হয় নদীতে, সেটাকে বলা হয় হচ্ছে এই ঘর্ষণ ক্ষয়। এরপরে আরেকটা আছে দেখো, যেটাকে বলা হয় দ্রবণ ক্ষয়। তো কি হয়, নদীর জলে উপস্থিত অম্লের প্রভাবেতে এই জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ, চক, চুনাপাথর গঠিত শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত ও দ্রবীভূত হওয়াকে দ্রবণ ক্ষয় বলে। অর্থাৎ নদীর জলেতে যে 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 আম্লিকতা রয়েছে, সেই আম্লিকতার প্রভাবেতে কি হচ্ছে না, এই যে জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ বা চক বা চুনাপাথর গঠিত যে অঞ্চল, যদি এরকম কোনো অঞ্চল থাকে যে অঞ্চলেতে এই আহ, আহ, মানে এই জিপসাম আছে, ডলোমাইট আছে, বা এই চুনাপাথর দিয়ে তৈরি, তো সেক্ষেত্রে কি হয়, এই নদীর জলের এই আম্লিকতার প্রভাবেতে সেই অঞ্চলের শিলাস্তর দ্রবীভূত হতে থাকে, মানে রাসায়নিকভাবে বিভাজিত এবং দ্রবীভূত হয় এবং ক্ষয়প্রাপ্ত হতে থাকে, যেটাকে এই দ্রবণ ক্ষয় বলা হয়ে থাকে। এরপরেতে আছে দেখো বহন কাজের পদ্ধতি, অর্থাৎ নদীর যে বহন কাজ আছে, সেই বহন কাজ নদী কিভাবে করে থাকে দেখো। তো প্রথমত হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। তো দ্রবণ প্রক্রিয়া ক্ষয়ও করে, দ্রবণ প্রক্রিয়াতে বহনও করে থাকে। তো দেখো, সেই একই রকমই জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ, চক, চুনাপাথর গঠিত শিলাস্তরে নদীর জলে উপস্থিত অম্লের প্রভাবে বিয়োজিত ও দ্রবীভূত হয়ে বাহিত হয়। মানে যখন সেটা দ্রবীভূত হয়ে যাচ্ছে নদীর জলের সঙ্গে, দ্রবীভূত হয়ে যাওয়ার ফলেতে কি হচ্ছে, এই ডলোমাইট, জিপসাম বা খনিজ লবণ এই চুনাপাথর, এরা কি করছে, এই জলের সঙ্গে দ্রবীভূত হয়ে গেল, গিয়ে বাহিত হচ্ছে। অর্থাৎ এই দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে দ্রবীভূত হলো, এবং তারপরেতে সেটা কি হচ্ছে, দ্রবীভূত হয়ে জলের সঙ্গে বাহিত হচ্ছে। তারপরে আরেকটি প্রক্রিয়া আছে দেখো, যেটাকে বলা হয় ভাসমান প্রক্রিয়া, যে অপেক্ষাকৃত সূক্ষ্ম পলি ও বালি নদীর জলে ভাসমান অবস্থাতে বাহিত হয়ে থাকে, জলের সঙ্গে ভেসে ভেসে যায়। তারপরে আরেকটা প্রক্রিয়া আছে লম্ফদান প্রক্রিয়া। তো তুলনামূলকভাবে বড় ভারী পাথরের টুকরোগুলি নদীর তলদেশে ধাক্কা খেয়ে খেয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে, মানে লাফাতে লাফাতে যায় নদীর তলদেশ থেকে। নদীর জলস্রোতের আঘাতেতে কি হয়, তুলনামূলক বড় এবং ভারী যে পাথরগুলো আছে, সেগুলো তো আর ভাসতে পারবে না, সেগুলো নদীর তলদেশেতে পরপর গড়িয়ে গড়িয়ে বা এই ধাক্কা খেতে খেতে আহ এগিয়ে যেতে থাকে, মানে লাফাতে লাফাতে। লম্ফ মানে হচ্ছে লাফানো। আর একটা আছে আকর্ষণ প্রক্রিয়া। সেখানে কি হয় দেখো, যে নদীর তলদেশে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে স্রোতের টানে ছোট ছোট নুড়ি পাথর নিচের দিকে নেমে আসে। নিচের দিকে নেমে আসা বলতে দেখো, যে এই যে ধরো, এই যে উচ্চভূমি থেকে এই যে নদীটা যে প্রবাহিত হচ্ছে, এই নদী প্রবাহিত যখন হচ্ছে, তখন কি হচ্ছে, নদীর এই যে তলদেশ যেটা রয়েছে, এই তলদেশেতে মানে মাধ্যাকর্ষণ তো কাজ করছে, নদীর জলটাকে এই ওপরের থেকে নিচের দিকে যখন এই নদী যখন বয়ে চলছে, তখন কি হচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেতে জলটা উপর থেকে নিচের দিকে আসছে। তো যখন জলটা আসছে স্রোতের আকারেতে বয়ে আসছে, তো সেই স্রোতের টানেতে কি হচ্ছে, এই যে ওপরকার যে সমস্ত ক্ষয়জাত যে সমস্ত ছোট ছোট নুড়ি পাথর যেগুলো আছে, সেগুলোর উপরে তো মাধ্যাকর্ষণ বল কাজ করছে, যার দরুন কি করছে, এই উপরের এইখান থেকে সেগুলো এই তলদেশ থেকে এরম ভাবে গড়িয়ে গড়িয়ে বা স্রোতের টানেতে এরম নিচের দিকে
চলে আসতে থাকে। তো এটাই হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া, যেখানেতে মাধ্যাকর্ষণ শক্তি এবং যে স্রোতের যে টানটা আছে নদীর, সেই স্রোতের টানটা ভূমিকা নিয়ে থাকে এই ধরনের বহন কার্যতে। আর এরপরেতে দেখো আসে হচ্ছে নদীর যে সঞ্চয় কাজ। তো সঞ্চয় কাজের ক্ষেত্রে যেটা দেখা যায় দেখো, সঞ্চয় কাজেতে যেটাকে বলা হচ্ছে যে মধ্য ও নিম্ন গতিতে নদীর বহন ক্ষমতা কমে আসে। তার ফলে এদের সঞ্চয় করতে শুরু করে। তো পর্বতের পাদদেশেতে বোল্ডার, নুড়ি এবং মোহনার নিকট পলি, বালি, কাদা ইত্যাদি সঞ্চয় করে। অর্থাৎ যখন নদীর যে বয়ে মানে ক্ষয় করার ক্ষমতা এবং বয়ে নিয়ে যাওয়ার যে ক্ষমতা, ধরো এই যে যখন হচ্ছে একদম নদী যখন পুরো আ সমুদ্র সংলগ্ন একেবারে মোহনার কাছে যখন চলে আসে, যখন নদীর আর সেই আ বয়ে নিয়ে যাওয়ার যে ক্ষমতাটা থাকে না, নদীর যে ঢালটা থাকে, মানে ভূমির যে ঢাল সেটা অনেকটা কমে আসে, যে কারণেতে ক্ষয় করা এবং বহন করার ক্ষমতা কমে যায়। তখন কি হয়, নদী আ কি করে, এই মোহনার নিকট, একদম সমুদ্রের নিকট বা কোনো হ্রদের নিকট যেখানে নদীর মোহনা অঞ্চল, সেখানেতে এই পলি, বালি, কাদা এইগুলো হচ্ছে নদী তার তলদেশেতে সঞ্চয় করতে শুরু করে দেয়। তো এটাই হচ্ছে সঞ্চয় কাজ নদীর। এরপরে তো দেখো যেটা রয়েছে, যেটা আমাদের মূল যে আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে নদীর দ্বারা সৃষ্ট যে ভূমিরূপগুলো আছে, তো এখানেতে আমি নদীর উচ্চ গতি, উচ্চ, মধ্য এবং নিম্ন এই ৩ টে গতিতে বিভক্ত করে ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপগুলোকে এক, এক করে আলোচনা করেছি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এবার প্রথমেতে আসি হচ্ছে উচ্চ গতিতে নদীতে সৃষ্ট যে ভূমিরূপ, বিশেষত যে উচ্চ গতিতে আমরা জানি কি যে নদী প্রধানত ক্ষয় কাজ করে থাকে। তো উচ্চ গতিতে আমরা নদীর ক্ষয়জাত যে সমস্ত ভূমিরূপগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। তো প্রথমেতে আসি দেখো, যে গিরিখাত বা ভি আকৃতির উপত্যকা। তো কাকে বলে দেখো, যে আর্দ্র বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে গভীর ও সংকীর্ণ ইংরাজি ভি আকৃতির উপত্যকাকে গিরিখাত বলা হয়ে থাকে। কিভাবে উৎপত্তি লাভ করে দেখো, যে এই আর্দ্র বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে প্রধান নদীতে উপনদীর সংখ্যা বেশি হলে প্রধান নদীর উপত্যকা নিম্নক্ষয়ের সাথে সাথে উপনদীগুলির দ্বারা উপত্যকার দুপাশে পার্শ্বক্ষয় হতে থাকে। ফলে প্রধান নদী উপত্যকা ইংরাজি ভি আকৃতির হয়ে গিরিখাত সৃষ্টি করে। আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো দেখো, যে সাধারণত কি হয় দেখো, এটা হচ্ছে গিরিখাতের ছবি। তো কি হয়, যে এই যে যে উপত্যকাটা আছে, এই উপত্যকাটা কি হয়, এই যে উচ্চ গতিতে সাধারণত ভি আকৃতির উপত্যকাটা হয় আমরা জানি। তো নদী নিম্নক্ষয় খুব বেশি করে, মানে নিচের দিকে ক্ষয় করতে থাকে। এবং যদি দেখা যায় যে একটি প্রধান নদীতে যদি উপনদীর সংখ্যা, ধরো এই একটা প্রধান নদী, এতে যদি দুপাশ থেকে এই উপনদীর সংখ্যা যদি খুব বেশি থাকে, আর্দ্র বৃষ্টিবহুল অঞ্চল যেখানেতে বৃষ্টিপাত খুব বেশি হয়, সেখানেতে সাধারণত দেখা যায় যে একটি প্রধান নদীর দুপাশেতে উপনদীর সংখ্যাটা খুব বেশি থাকে। তো সেক্ষেত্রে কি হয়, এই উপনদীগুলোও তো ক্ষয় করতে থাকে তার উপত্যকাকে। তো সেক্ষেত্রে কি হয়, এই যে ভি আকৃতির উপত্যকার এই যে দুপাশের যে অংশ এটা রয়েছে, এই পাশের এবং এই পাশেতে, এই দুপাশ থেকে যখন উপনদীগুলো এসে প্রধান নদীতে যখন মেশে, তো এই নিচেটা এইটা হচ্ছে প্রধান নদী। প্রধান নদী তো নিম্নক্ষয় করে উপত্যকাকে আরো বেশি গভীর করতে থাকে। এবং তার সঙ্গে, সঙ্গে এই প্রধান নদীর সঙ্গে যে উপনদীগুলো দুপাশ থেকে এসে মিলিত হয়, সেই উপনদীগুলোর পার্শ্বক্ষয়ের ফলেতে কি হয়, যে উপত্যকা চওড়া হতে থাকে এরকম। এবং সেটা আল্টিমেটলি কি হয়, ইংরাজি এই ভি আকৃতির শেপ নেয়, যেটাকে আমরা ভি আকৃতির উপত্যকা বলি। মনে রাখবে যে ভি আকৃতির যে উপত্যকা যেটা হয়, সেই ভি আকৃতির উপত্যকা তৈরি হয় হচ্ছে এই আর্দ্র বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে, যেখানেতে প্রধান নদীতে উপনদীর সংখ্যা বেশি থাকতে হবে। কারণ উপনদীর সংখ্যা কম থাকলে কিন্তু পার্শ্বক্ষয় হবে না। তো উপনদীর সংখ্যা বেশি থাকতে হবে, তবেই ভি আকৃতির উপত্যকা তৈরি হবে। তো এক্ষেত্রে ভি আকৃতির উপত্যকাতে কি, কি বৈশিষ্ট্য দেখা দেয় দেখো, যে গিরিখাত গভীর ও সংকীর্ণ ইংরাজি ভি আকৃতির হয়। আর আর্দ্র বৃষ্টিবহুল অঞ্চলে নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয় উভয়ের প্রভাবেই সৃষ্টি হয়ে থাকে। আর উদাহরণ দেখো, অনেক উদাহরণ রয়েছে। তো এর মধ্যে দেখো, যে নেপালের গণ্ডকী নদীর উপর সৃষ্ট কালীগণ্ডকী গিরিখাত এরকম একটি ভি আকৃতির উপত্যকার উদাহরণ। তো এরপরে তো দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা। তো কাকে বলে, শুষ্ক মরুপ্রায় অঞ্চলে গভীর ও সংকীর্ণ ইংরাজি আই আকৃতির উপত্যকাকে ক্যানিয়ন বলে। এবার দেখো, গিরিখাত তৈরি হচ্ছে আর্দ্র অঞ্চলেতে যেখানে মানে বৃষ্টিপাত বেশি। আর ক্যানিয়ন তৈরি হচ্ছে শুষ্ক মরুপ্রায় অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম। তো কিভাবে হয় দেখো, যে শুষ্ক মরুপ্রায় অঞ্চলে যেখানে প্রধান নদীতে উপনদীর সংখ্যা কম, সেখানেতে প্রধান নদী উপত্যকার নিম্নক্ষয়ের মাধ্যমে অত্যন্ত গভীর ও সংকীর্ণ হয়। আর প্রধান নদীতে উপনদীর সংখ্যা কম থাকার কারণে উপত্যকায় পার্শ্বক্ষয়ের পরিমাণও কম হয়। ফলে উপত্যকার দুপাশের দেওয়াল খুব খাড়া, ইংরাজি আই অক্ষরের
মতো হয়ে ক্যানিয়ন সৃষ্টি করে। মানে গিরিখাতের সম্পূর্ণ বিপরীত অবস্থাটা হচ্ছে এটা। দেখো এখানে তো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এক্ষেত্রে দেখো এই যে প্রধান নদী যেটা রয়েছে, এই প্রধান নদীতে উপনদীর সংখ্যা খুব কম। যেটা আমরা গিরিখাতের ক্ষেত্রে দেখেছি। ১ টা বা ২ টো হয়তো থাকতে পারে। তো যে কারণে কি হচ্ছে, এই যে উপত্যকাতে এই যে প্রধান নদী আছে, এই প্রধান নদী গভীরভাবে উপত্যকাকে কেটে নিচে বসে যায়। কিন্তু উপনদীর সংখ্যা বেশি থাকার কম থাকার কারণেতে এই যে দুপাশের এই যে পার্শ্বক্ষয় করার যে ব্যাপারটা, এটা খুবই কম হয়। হয় না বললেই চলে। তো যে কারণেতে পার্শ্বক্ষয় যেহেতু হয় না, শুধুমাত্র নিম্নক্ষয়টাই বেশি হয়। সেই কারণেতে উপত্যকা ইংরেজি আই অক্ষরের মতন হয়ে থাকে। তো এটা মনে রাখবে যে শুষ্ক অঞ্চলে সাধারণত এই আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন সৃষ্টি হয়ে থাকে। আর বৈশিষ্ট্য হচ্ছে কি? না, শুষ্ক মরুপ্রায় অঞ্চলে সৃষ্টি হয়, পার্শ্বক্ষয়ের থেকে নিম্নক্ষয়ের পরিমাণটা বেশি হয়। আর গভীর সংকীর্ণ ইংরাজি আই অক্ষরের মতন হয়ে থাকে। আর এর উদাহরণ হচ্ছে, খুবই উল্লেখযোগ্য উদাহরণ কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এরপরে যে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। তো কাকে বলে দেখো, যে এই যে পার্বত্য উপত্যকার দুদিক থেকে উত্তল বাঁকগুলিতে পর্বতের অভিক্ষিপ্তাংশ নেমে এসে নদীর উজান দিকের অংশকে আড়াল করে এবং এর এমন বাধা সৃষ্টি করে যে নদী এঁকে বেঁকে বয়ে চলে। মনে হয় শৈলশিরাগুলি যেন উপত্যকায় পরস্পর যুক্ত হয়ে, যেগুলোকে শৃঙ্খলিত শৈলশিরা বলে। তো দেখো এটা ছবি দেখলেই বুঝতে পারবে। তো দেখো এই যে এইগুলো হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা দেখবে। আর এই যে পর্বতের অভিক্ষিপ্তাংশ বলতে এই যে অংশগুলো যেগুলো রয়েছে, দেখো এই অংশগুলো যেগুলো, এগুলোকেই পর্বতের অভিক্ষিপ্তাংশ আর ইংরেজিতে বলা হয় হচ্ছে স্পার। তো এইগুলোই উপত্যকার মধ্যে নেমে আসে এবং এই যে নদীর উৎসের যে দিকটা আছে, মানে সেই উৎসের দিকটাকে আড়াল করে দেয় সম্পূর্ণ। আর নদী কি করে, এর মধ্যে থেকে এরকম ভাবে বেঁকে এঁকে বেঁকে এইভাবে প্রবাহিত হয়ে এরমভাবে আসে এই জায়গাটাতে, এরমভাবে। তো এইরকমভাবে যখন এই যে নদীর যে গতিপথ যেটা আছে, এই গতিপথটাকে যখন এই অভিক্ষিপ্তাংশগুলোকে আড়াল করে দিচ্ছে, নদীর প্রবাহকে যখন আড়াল করে দিচ্ছে, তখন এটাকে আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা বলা হয়ে থাকে। দেখো এখানেতে ছবি আছে, আর এখানেতে দেখো অরিজিনাল যে ছবি সেটা এখানে দিয়েছে। দেখো এই যে পর্বতের অভিক্ষিপ্তাংশগুলো কিরকম নেমে এসছে এরকম একে একে, এবং এর মধ্য দিয়ে নদীটা প্রবাহিত হয়ে থাকে। তো এই হচ্ছে আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা। বৈশিষ্ট্য কি দেখা যায় দেখো, যে শৃঙ্খলিত শৈলশিরার অংশে নদীর পশ্চাৎ প্রবাহ দেখা যায় না। আর শৃঙ্খলিত শৈলশিরা অংশে নদী আঁকাবাঁকা গতিপথ দেখা যায়। অর্থাৎ নদীর উৎসর দিকটা দেখতে পাওয়া যায় না। সেই উৎসর দিকটা হচ্ছে সম্পূর্ণ গাঢ় থাকে, এই যে একদম এই উপরের দিকটা। আর নদীর গতিপথটা এরকমভাবে আঁকাবাঁকা হয়ে থাকে। আর উদাহরণ দেখো, উদাহরণ হচ্ছে যে হিমাচল প্রদেশের ছিটকুলের কাছে বসপা নদী উপত্যকায় এরকম শৃঙ্খলিত শৈলশিরা তৈরি হয়ে মানে গড়ে উঠেছে। এরপরে ভূমিরূপটা হচ্ছে দেখো জলপ্রপাত। তো জলপ্রপাত কিভাবে বা কাকে বলে না, নদীর গতি মানে নদীর দৈর্ঘ্য বরাবর গতিপথের ঢাল পরিবর্তন হলে নদীর জল প্রবল বেগে উপর থেকে নিচের দিকে পড়তে থাকলে তাকে জলপ্রপাত বলে। কিভাবে তৈরি হয় দেখো জলপ্রপাত, যে পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর উপর নিচে অনুভূমিকভাবে অবস্থান করলে কোমল শিলাস্তর কঠিন শিলাস্তরের তুলনায় দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেলে নদীর প্রবাহপথে খাড়া ঢালের সৃষ্টি হয় এবং নদীর স্রোত তখন খাড়া ঢাল থেকে প্রবল বেগে আছড়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। তো ছবিটাকে দেখি। তো দেখো এই যে ধরো নদীর গতিপথেতে যদি এরকম ভাবে কোমল এবং কঠিন শিলা, তো আমরা জানি যে ব্যাসল্ট আগ্নেয় শিলা এটা হচ্ছে কঠিন, কাদা পাথর পাললিক শিলা এটা হচ্ছে কোমল, আবার বেলে পাথর পাললিক শিলা কিন্তু কাদা পাথরের থেকে একটু বেশি কঠিন, আর কংগ্লোমারেটও তাই। আবার দেখো এখানেতে আবার বেলে পাথর রয়েছে। তো এবারেতে কি হয়, যে এই যে ব্যাসল্ট শিলাটা আছে এটা কঠিন শিলা, কিন্তু এর নিচেতে যে সমস্ত শিলাগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার পাললিক শিলা হওয়ার দরুন এগুলো আহ ব্যাসল্টের থেকে তুলনামূলকভাবে কোমল। তো যখন এই নদীর এই যে জলটা যখন এখান থেকে প্রবাহিত হচ্ছে, খুব সহজেই কি হচ্ছে, এই শিলাগুলো ব্যাসল্টের থেকে এই শিলাগুলো আরো বেশি দ্রুত ক্ষয় হতে থাকে এবং যে কারণে নদীর দৈর্ঘ্য বরাবর ঢালের একটা এরকম অসমতা তৈরি হয়, যেখান থেকে কি হচ্ছে, এই নদীর যে জলটা আছে এই জলটা এরকম নিচের দিকে পড়ছে, প্রপাত আকারেতে পড়ছে। তো এটাকেই বলা হয় হচ্ছে জলপ্রপাত বলা হয়ে থাকে। খুবই সোজা ব্যাপার এটা। আর বৈশিষ্ট্য কি আছে দেখো, যে এই জলপ্রপাতের তলদেশে যে প্রপাত কূপ সৃষ্টি হয় আর সময়ের সঙ্গে সঙ্গে জলপ্রপাত পশ্চাৎপসরণ করে। আর এই ব্যাপারটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে এই যে পশ্চাৎপসরণের ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে শিলাটা আছে, এই যে ব্যাসল্ট শিলাটা এটাও কিন্তু ক্ষয় হয়।
এই নিচেরকার শিলাগুলোর থেকে এটা একটু কম ক্ষয় হয়, কিন্তু এটাও ক্ষয় হয়। আস্তে, আস্তে কি হয়, এই যে জলপ্রপাতটা আছে, যত এই শিলাটা ক্ষয় হতে থাকবে তত এই জলপ্রপাতটা আস্তে, আস্তে এরকম পিছনের দিকে চলে যাবে। আস্তে, আস্তে সরতে থাকবে পিছনের দিকে। যেটাকে এই জলপ্রপাতের পশ্চাৎপসরণ বলে। আর এই জলপ্রপাতের এই যে জলটা আছে নিচে এই যে জায়গাটাতে যেটা পড়ছে দেখো, এই যে প্লাঞ্চ পুল বলে যে লেখা যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে এখানটাতে একটা বড় গর্ত তৈরি হয়ে যায়। যেটা দেখা যায় না, কারণ জলেতে সম্পূর্ণ উপর থেকে জলেতে এটা সম্পূর্ণ ঢাকা থাকে। তো জলটা যদি না থাকে তাহলে এখানে দেখা যাবে যে এই যে জলটা আছে, এই জলটা এখানে নিচে পড়ার দরুন এখানেতে কত বড় একটা গর্ত তৈরি হয়েছে, যেটাকে এই প্রপাতকূপ বা ইংরেজিতে বলা হয় হচ্ছে প্লাঞ্চ পুল বলা হয়ে থাকে। তো দেখো এর উদাহরণ হচ্ছে কি, যে সেন্ট লরেন্স নদীর উপর সৃষ্ট যে নায়াগ্রা জলপ্রপাত সেইটা। আর এই প্রপাতকূপ বা প্লাঞ্চ পুলটা এবার আমরা একটু আরেকটু ডিটেলেতে জেনে নিই যে ব্যাপারটা কি। দেখো জলপ্রপাতের পাদদেশেতে প্রবল জলস্রোত ও প্রস্তরখণ্ডের প্রচণ্ড আঘাতে জলে ঘূর্ণির সৃষ্টির ফলে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে বিশালাকার হাঁড়ির মতন গর্ত সৃষ্টি হয় তাকে প্রপাতকূপ বলে। আর এর উদাহরণ হচ্ছে দেখো যে চেরাপুঞ্জির কাছে নহকালিকাই জলপ্রপাতে এটা দেখতে পাওয়া যায়। তো যেটা আমি এক্ষুনি বললাম, দেখো যে এই যে জলটা আছে, এই জলটা যখন এই নিচের এই পাললিক শিলা বা এই বেলে পাথর জাতীয় এই ধরনের নরম শিলার উপরে যখন পড়ছে, তখন সেই জলের আঘাতেতে এখানেতে কি হচ্ছে, বড় একটি গর্ত তৈরি হয়ে যায় আস্তে, আস্তে। যেটাকে এই প্রপাতকূপ বা ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে প্লাঞ্চ পুল বলা হয়। আর দেখো এর যে সৃষ্টির যে প্রক্রিয়াটা আছে দেখো, সেটা এইভাবে তৈরি হয়। দেখো এই যে প্রথমেতে এই জলপ্রপাত এই যে যাচ্ছে, প্রপাত আকারে এই জলটা পড়ছে, সময়ের সঙ্গে, সঙ্গে কি হচ্ছে, এটা আস্তে, আস্তে ক্ষয় হচ্ছে আরো। দেখো এই যে নিচের দিকটাতে এই যে জলটা যেখানে পড়ছে, এই জলের আঘাতে এই জায়গাটাতে ক্ষয় হচ্ছে। এবং যত সময় যাচ্ছে তত এইখানটাতে ক্ষয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, এবং এইভাবেই এই প্রপাতকূপটার সৃষ্টি হয়ে থাকে। মানে প্রপাতকূপটা উপর থেকে দেখা যায় না, কারণ জলপ্রপাতের জল এই প্রপাতকূপটাকে ঢেকে রেখে দেয়। যদি জলপ্রপাতের জলটাকে যদি সরিয়ে পারা যায় বা আমরা যদি ইমাজিন করি যেখানে জলটা নেই, তখন আমরা দেখতে পাবো যে এইখানটাতে এরকম বড় একটা গর্ত এখানটাতে তৈরি হয়েছে। এরপরে আরেকটা ভূমিরূপ আছে দেখো, যেটাকে বলা হয়েছে মন্থকূপ বা পট হল বলা হয়ে থাকে। তো কাকে বলে দেখো, যে নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার ও মসৃণ গর্ত তৈরি হয় তাকে মন্থকূপ বলা হয়। তো এই মন্থকূপও হচ্ছে তোমার নদীর তলদেশেতে, মানে উপত্যকার যে তলদেশ আছে, এই যে নদী যে উপত্যকার মধ্য দিয়ে বাহিত হয়, সেই উপত্যকার তলদেশেতে মানে একদম নিচেতে, মানে এই উপরেতে নদীর জল থাকছে, আর এই নিচেতে এই উপত্যকার তলদেশেতে হচ্ছে মন্থকূপ তৈরি হয়ে থাকে। কিভাবে উৎপত্তি হয় দেখো, যে নদীবাহিত শিলাখণ্ড পাক খেতে খেতে নদীর তলদেশে নরম শিলাকে আঘাত করলে প্রথমে ছোট ছোট গর্ত তৈরি হয়। তারপরে দেখি হচ্ছে দেখো, যে এই ছোট নুড়ি ঘুরতে ঘুরতে ক্ষয় করে গর্তকে আরো গভীর ও মসৃণ করে মন্থকূপ গঠন করে। তো মন্থকূপে দেখো এই যে ছবিটা যেটা রয়েছে, দেখো এই যে নদী উপত্যকা যেটা রয়েছে, এই নদী উপত্যকার মধ্যে দেখো এইগুলো হচ্ছে মন্থকূপ। এই যে এই যে ছোট ছোট যে গর্ত যেগুলো তৈরি করেছে, এইগুলোকে মন্থকূপ বা পট হোল ইংরেজিতে বলা হয়েছে পট হোল বলা হয়ে থাকে। আর এখানটাতেও দেখো এই পট হোল যে তৈরি করছে, মানে নদীর জলের সঙ্গে যে সমস্ত পাথরগুলো বয়ে চলে, সেই পাথরের ঘর্ষণেতে হচ্ছে এই নদীর তলদেশে নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম ছোট ছোট গর্ত, ছোট বড় বিভিন্ন গর্ত তৈরি করে। আর এটাকে উপর থেকে কিন্তু দেখা যায় না, কারণ এটাও হচ্ছে মানে নদীর যে জল আছে জলের নিচে থাকে, মানে উপত্যকার একদম তলদেশে থাকে। নদীর জল যদি শুকিয়ে যায় তখন কিন্তু এই মন্থকূপগুলো ভূপৃষ্ঠেতে দেখতে পাওয়া যায়। এর কি বৈশিষ্ট্য দেখা যায় দেখো, যে মন্থকূপের পরিধি অপেক্ষা গভীরতা বেশি, মানে এগুলো একটু গভীর হয়ে থাকে। আর একসঙ্গে অনেক মন্থকূপ গড়ে উঠলে তাকে পট হোল কলোনি বলা হয়ে থাকে। এর উদাহরণ কি আছে, যে ঝাড়খণ্ডের সরাইকেল্লার কাছে খড়কাই নদীতে এই মন্থকূপ দেখতে পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হওয়া প্রধান ভূমিরূপ। এরপরেতে আমরা আসবো হচ্ছে মধ্য এবং নিম্ন গতিতে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, প্রধানত সঞ্চয়জাত যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেইগুলো সম্পর্কে। প্রথমেই শুরু করব হচ্ছে পলল শঙ্কু দিয়ে। তো কাকে বলে দেখো, যে এই পর্বতের পাদদেশে ভূমির ঢাল কমে যাওয়ায় নদীর সাথে বয়ে আসা নুড়ি পাথর কাঁকর বালি পলি সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি হয় তাকে পলল শঙ্কু বলে। কি করে এগুলোর উৎপত্তি হয় দেখো, যে পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে প্রবেশের মুখে ঢাল কমে গেলে বা বোঝা অত্যাধিক বৃদ্ধি পেলে বা বহন ক্ষমতা হ্রাস পেলে পর্বতের পাদদেশে নুড়ি বালি পলি কাদা আকার অনুযায়ী সঞ্চিত হয়ে ত্রিকোণাকার শঙ্কুর মতো যে ঢালু সমভূমি তৈরি করে তাকে পলল শঙ্কু বলে। তো আমরা ছবিটা দেখি, ছবিটা দেখলেই বুঝতে পারবো। দেখো এই যে এইখানটাতে দেখো এই যে নদীটা আছে, এই যে নদীটা এখান থেকে বয়ে আসছে, এবং বয়ে আসার ফলেতে দেখো এখানটাতে উচ্চভূমি আমরা দেখতে পাচ্ছি, আর এখানটাতে তুলনামূলকভাবে সমতলে চলে আসছে।
তো এই উচ্চভূমি থেকে যখনই হচ্ছে সমতলে যখন আসে, তখন কি হয় এখানেতে এই উচ্চ অংশ থেকে ক্ষয়জাত যে সমস্ত পদার্থ আছে সেই পদার্থগুলোকে এইখানটাতে জমা করে নদী। এই জায়গাটাতে নদী জমা করে। তো এখানটাতে জমা করলে এই জায়গাটাতে এই শঙ্কু আকৃতির একটি ভূমিরূপ তৈরি হয়ে থাকে, যেটাকেই বলা হয় হচ্ছে পলল শঙ্কু। আর এই পলল শঙ্কু ভূমিরূপটা হচ্ছে উচ্চ গতি ও মধ্য গতির একদম সংযোগ স্থলেতে তৈরি হয়ে থাকে। মানে উচ্চ গতি থেকে যখন নদী মধ্য গতিতে যখন প্রবেশ করে, তখন এই ঢালের পরিমাণটা কমে যায় মধ্য গতিতে। যে কারণেতে উচ্চ গতিতে বয়ে আনা যে সমস্ত পদার্থগুলো সেইগুলোকে কি করছে ও এইখানটাতে সঞ্চয় করছে এই জায়গাটাতে, এবং এইখানটাতেই শঙ্কু আকৃতির যে ভূমিরূপটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে পলল শঙ্কু। আর দেখো এর বৈশিষ্ট্য কি কি আছে, দেখো যে পর্বতের পাদদেশে মধ্যগতির শুরুতেই সৃষ্টি হয় আর নুড়ি কাঁকর বালি পলি কাদা ইত্যাদি দ্বারা ত্রিকোণাকার দেখতে হয়ে থাকে। পলল শঙ্কু হচ্ছে ত্রিকোণাকার হয়ে থাকে। আর এর উদাহরণ হচ্ছে ঋষিকেশে গঙ্গা নদী গতিপথে এরকম পলল শঙ্কু দেখতে পাওয়া যায়। এবার এই পলল শঙ্কুর পরেতে এই পলল শঙ্কু মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয়ে আরো সামনের দিকে যখন চলে যায়, তখন পলল ব্যাজনী বলে একটি ভূমিরূপ তৈরি হয়ে থাকে। তো দেখো এই পলল শঙ্কু নদী খাত দ্বারা বিভক্ত হয়ে যে অর্ধ গোলাকার হাত পাকা আকৃতির ভূমিরূপ তৈরি হয়, তাকে পলল ব্যাজনী বলে। আর কিভাবে উৎপত্তি হয়, দেখো যে পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে প্রবাহিত হলে পলল শঙ্কুটি প্রায় গোল বা অর্ধ গোলাকার ভূমিতে বিভক্ত হয়ে হাত পাকার মতন দেখতে হলে তাকে পলল ব্যাজনী বলে। তো জিনিসটা এরকম দেখতে হয়, দেখো এই জায়গাটাতে পলল শঙ্কু হচ্ছে, আর এটা এই যে পুরো যে অংশটা, এখান থেকে নদী হচ্ছে বয়ে চলে বিভিন্ন শাখাতে বিভক্ত হয়ে। নদী যখন এখান থেকে যখন বয়ে চলছে, তখন কি হচ্ছে এই যে পলল শঙ্কুটা আছে, এই পলল শঙ্কুর সামনের দিকেতে আরো পলি সঞ্চয়ের দরুন কি হচ্ছে এইখানটাতে এই যে যেটা এটা অর্ধ গোলাকার বা হাত পাকার মতন একটি আকৃতি নিয়ে থাকে। যদি এরকম হয় পলল শঙ্কুর এই আকৃতিটা, তখন সেটাকে বলা হচ্ছে পলল ব্যাজনী। আর বৈশিষ্ট্য কি কি আছে, দেখো যে পর্বতের পাদদেশে মধ্যগতির শুরুতেও এটা সৃষ্টি হয়, মানে পলল শঙ্কু এবং পলল ব্যাজনী দুটোই মধ্যগতিতে সৃষ্টি হওয়া ভূমিরূপ। আর এক্ষেত্রেও নুড়ি কাঁকর বালি পলি কাদা ইত্যাদি দিয়ে হাত পাকার মতো দেখতে হয়। আর উদাহরণ হচ্ছে এই ঋষিকেশের গঙ্গা নদীর গতিপথেতে পলল শঙ্কু ব্যাজনী সব এই দু ধরনের ভূমিরূপই লক্ষ্য করতে পারা যায়। এরপরেতে আছে নদী চর বা নদী দ্বীপ। তো নদীবক্ষে নদীবাহিত পলি বালি কাদা সঞ্চিত হয়ে যে চর তৈরি করে, সেটাকেই নদী চর বলা হয়ে থাকে। কিভাবে উৎপত্তি হয়, দেখো যে মধ্য গতিতে নদীর ঢাল কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা কমে যায়, ফলে নদীর বহন করে আনা পলি বালি কাঁকর ইত্যাদি নদীগর্ভে সঞ্চিত হয়ে চরার সৃষ্টি করে। কালক্রমে সঞ্চয় আরো বাড়তে থাকলে বালুচর ক্রমশ দ্বীপে পরিণত হয়, একে নদী দ্বীপ বলে। অর্থাৎ এই যে নদী, ধরো এই যে নদী যেটা প্রবাহিত হচ্ছে এর মধ্যে এরকম চড়া পড়ে যায় এরকম, মানে পদার্থ মানে নদীবাহিত পদার্থ সঞ্চিত হয়ে এরকম চড়া পড়ে যায়। তো যেগুলোকেই প্রথমে নদী চড়া বলা হয়, এবং তারপরে যখন এগুলো মানে ক্রমশ একদম মানে বালুচর মানে আরো বড় হয় এবং স্থায়ীভাবে যখন নদীর উপরেতে যখন জেগে ওঠে, জলতলের উপরে যখন জেগে ওঠে, তখন এগুলোকে দ্বীপ বলা হয়ে থাকে, নদী দ্বীপ বলা হয়। আর এর বৈশিষ্ট্য কি আছে, দেখো এই নদী মধ্যবর্তীতে নদী বক্ষে সৃষ্টি হয়ে থাকে, এটা নদী বক্ষে তৈরি হয়। আর নদীর খাতের যেদিকে স্রোত কম সেদিকেই বালুচর গড়ে ওঠে। আর এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখবো, দেখো এই যে নদী দ্বীপ আর বদ্বীপ কিন্তু দুটোই দ্বীপের মধ্যে পড়ে, কিন্তু দুটো সৃষ্টির জায়গা সম্পূর্ণ আলাদা। এই যে নদী দ্বীপ বা যেটাকে আমরা নদী চর বলি, এই নদী চর নদী বক্ষে তৈরি হয়ে থাকে প্রধানত মধ্যগতি যখন শেষ হয়ে আসে বা নিম্নগতি যখন শুরু হয় ঠিক সেই সময়তে। আর বদ্বীপ তৈরি হয় নদীর মোহনা অঞ্চলেতে, যেখানেতে একটা নদী শেষ হচ্ছে, সেই যে নদী হচ্ছে সাগর বা কোনো বড় হ্রদে গিয়ে যখন পড়ছে তখন সেই জায়গাটাতে মোহনাতে। বদ্বীপ সবসময় জানবে বদ্বীপ হচ্ছে মোহনাতে তৈরি হয়ে থাকে। আর নদী দ্বীপ কিন্তু নদীর বক্ষেতে অর্থাৎ মধ্যগতি এবং নিম্নগতিতে তৈরি হয়ে থাকে। আর এর উদাহরণ দেখো রয়েছে এই যে অসমের ব্রহ্মপুত্র নদের উপর সৃষ্ট আমাদের ভারতের বৃহত্তম যে নদী দ্বীপ মাজুলি। মাজুলি হচ্ছে এরকম একটি নদী চর বা নদী দ্বীপের উদাহরণ, যেটা ব্রহ্মপুত্রের উপরেতে তৈরি হয়েছে। এরপরে আসছে দেখো নদী বাঁক বা যেটাকে মিয়েন্ডার বলা হয়ে থাকে। তো মধ্য ও নিম্ন গতিতে নদী আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলা হয়। আর এই নামটা এসছে তুরস্কের নদী মিয়েন্ডার্স এর নাম অনুযায়ী, যে নদীর গতিপথ অত্যন্ত আঁকাবাঁকা। তো যে কারণেতে পৃথিবীর অন্যান্য যে সমস্ত নদী যেগুলো যে নদী যে বাঁক আছে, নদী যখন এরকম এঁকে বেঁকে যখন প্রবাহিত হয়, সেই নদী বাঁককে বলা হয়ে থাকে হচ্ছে মিয়েন্ডার বলা হয়ে থাকে। কিভাবে এর উৎপত্তি হয়, দেখো যে এই মধ্য ও নিম্ন গতিতে নদীর বেগ খুব কম থাকায়
সামান্য বাধা পেলেই তা এড়িয়ে চলার জন্য নদী পার্শ্ব ও ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়। আর যার দরুন হচ্ছে এই নদীতে এই বাঁক সৃষ্টি হয়ে থাকে। আর দেখো এই ছবিটা দেখলেই বুঝতে পারবে, দেখো এই যে নদী যে এই যে বাঁক নিচ্ছে, যখন নদীর গতিবেগ আস্তে আস্তে যখন কমে আসতে থাকে, তখন এই নদী এঁকে বেঁকে চলতে থাকে। নদীর গতিপথে যদি কোনো বাধা আসে, তখন সেই বাধাকে নদী ক্ষয় করে সামনের দিকে সোজা পথে এগিয়ে যেতে পারে না, তখন সেই বাধাকে অতিক্রম করার জন্য নদী এরকমভাবে বাঁক নিয়ে থাকে, যেটাকে হচ্ছে নদী বাঁক বলা হয়ে থাকে। এর বৈশিষ্ট্য কি হচ্ছে দেখো, যে এটি নদীর ক্ষয় ও সঞ্চয় কাজের মিলিত ভূমিরূপ। নদী বাঁক তৈরি করার ক্ষেত্রে ক্ষয়ও হয় এবং তার সঙ্গে সঙ্গে সঞ্চয়ও হয়ে থাকে। তবে ক্ষয় হয় মানে যে এটা উচ্চ গতিতে হবে তা নয়। উচ্চ গতিতে কিন্তু নদী বাঁক বা মিয়েন্ডার দেখা যায় না। এটা মধ্য এবং নিম্ন গতিরই ভূমিরূপ। আর নদীর উত্তল অংশে ক্ষয় কাজে খাড়া পাড় এবং অবতল অংশে সঞ্চয়ের কাজে ঢালু পাড় গড়ে ওঠে। অর্থাৎ এই যে দেখো যেখানটাতে এই যে যেখানটাতে এই যে এই দিকটাতে এইখানটাতে খাড়া পাড় দেখতে পাওয়া যায় এইখানটাতে, ক্ষয়ের ফলেতে, কারণ এই যে জলটা যখন প্রবাহিত হয় এই জলের এইখানটাতে এই ধাক্কাটা দেয়, এই জায়গাটাতে এই জলের এই ধাক্কাটা এখানে এসে পড়ে, যে কারণেতে এই জায়গাটার পাড় ক্ষয়ের ফলেতে খাড়া হয়। আর এইখানের যে ক্ষয়জাত যে পদার্থটা আছে এর বিপরীত দিকে যখন আসে এই জায়গাটাতে উল্টো দিকেতে, এই জায়গাটাতে কি হচ্ছে সঞ্চয় হয় ক্ষয়জাত পদার্থ, মানে এখান থেকে ক্ষয় করে নিয়ে আসা পদার্থটা এখানে সঞ্চয় করে এবং যে কারণে এটা ঢালু হয়ে থাকে। দেখো এখানটাতে এই উপত্যকার প্রস্থচ্ছেদ করে দেখিয়েছে যে এই যে পার্টটা, মানে এইখানের এই যে পার্টটা, এইটা হচ্ছে খাড়া পাড়, দেখো কতটা খাড়া। আর এখানটাতে এই যে সঞ্চয়ের ফলে এই যে পার্টটা যেটা রয়েছে দেখো এইখানটাতে এই পার্টটা ঢালু হয়ে থাকে। আর এর উদাহরণ দেখো, এটা লখনৌ এবং সুলতানপুরের মাঝে গোমতী নদীতে আদর্শ এরকম নদী বাঁক দেখতে পাওয়া যায়। নদী বাঁকের পরে যেটা রয়েছে দেখো, এটাও একটি উল্লেখযোগ্য ভূমিরূপ, যেটা নদীর মধ্য এবং নিম্ন প্রবাহে তৈরি হয়, যেটার নাম হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো কাকে বলে দেখো, যে মধ্য ও নিম্ন গতিতে পরিত্যক্ত নদী বাঁধ থেকে ঘোড়ার খুর সদৃশ যে হ্রদ তৈরি হয় তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। কিভাবে উৎপত্তি হয় দেখো, যে মধ্য ও নিম্ন গতিতে নদী বাঁকের অবতল পাড় স্রোতের আঘাতে ক্রমাগত ভাঙতে থাকে ও ক্ষয় পায়। আর উত্তল বাঁকে নদীবাহিত পলি বালি কাদা সঞ্চিত হয়ে চড়া গঠিত হয়। তো এখানে তো দেখো এটা পার্ট বাই পার্ট আমি একটু ছবি দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এইখানটাতে প্রথমে তো দেখো এই যে নদী এরকম সোজা পথে প্রবাহিত হতে থাকে এরকম ভাবে, তারপর নদীতে যখন বাঁক আসে তখন কি হচ্ছে, এই যে জলটা যখন যাচ্ছে, তাকে অ্যারো দিয়ে দেখিয়েছে, এই জলটা যখন যাচ্ছে এই বাঁকের এই অংশটাতে এই জলটা প্রথমে ধাক্কা মারে, যে কারণে এই জায়গাটাতে ক্ষয় হয়। যেটা দেখো এখানটাতে বলছে যেটা, যে এই যে মধ্য এবং নিম্ন গতিতে বাঁকের অবতল খাড়া পাড় স্রোতের আঘাতে ক্রমাগত ভাঙতে থাকে। অবতল পাড় মানে হচ্ছে এই অংশটা। তো এই অংশটা এই যে স্রোতের আঘাতে এখানটাতে ক্ষয় হয় বা ভাঙতে থাকে, এবং ক্ষয়জাত যে পদার্থ যেটা আছে এর বিপরীত দিকেতে এই যে বিপরীত দিকে যেটা রয়েছে এইখানটাতে সঞ্চিত হয়। দেখো সেটাও বলছে এই যে ভাঙতে থাকে এবং ক্ষয় পায়। তারপরে এই যে উত্তল বাঁকে নদীবাহিত পলি বালি কাদা সঞ্চিত হয়ে চড়া তৈরি হয়। অর্থাৎ এই অংশটাতে এই যে বিপরীত দিকে এই যে অংশ যেটা রয়েছে এই যে উত্তল বাঁক, এটা হচ্ছে অবতল বাঁক আর এটা হচ্ছে উত্তল বাঁক। তো অবতল বাঁকেতে ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে খাড়া পাড় তৈরি করছে, এবং এই ক্ষয়জাত যে পদার্থ যেটা রয়েছে সেটা হচ্ছে এই উত্তল বাঁকের এই যে অংশটাতে আছে এইখানটাতে জমা হচ্ছে। তো এরকম ভাবে এটা হতে থাকে। এবার বাঁক যত বাড়তে থাকে পরপর দেখো তত ক্ষয়টা হয় এবং সেই অনুযায়ী সঞ্চয়টা হতে থাকে। এর পরেতে দেখো কি হচ্ছে, দেখো এর পরেতে যে ফলে বাঁক ক্রমশ বাড়তে থাকে ও দুটি বাঁকের মধ্যবর্তী স্থান ক্রমশ সংকীর্ণ হতে থাকে। মানে এই যে ক্ষয়টা যত হতে থাকে তত বাঁক আরো বেশি বাড়তে থাকে, মানে যত এখানকার মানে পাড়টাকে ক্ষইতে থাকে, ভাঙতে থাকে, পাড়ের ভাঙনটা যত হতে থাকে তত নদী আরো বেশি এরকমভাবে বাঁক নিতে থাকে এবং সেই অনুযায়ী এখানটাতে সঞ্চিত হয়, এবং যার ফলেতে কি হয়, এই যে দুটো যে বাঁক আছে এই যে দুটো বাঁকের এই যে মধ্যবর্তী এই যে অংশটা আছে এই মধ্যবর্তী অংশের এই যে ভূমিটা যেটা রয়েছে এটাও আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। মানে এই জলটা এসে এখানে ধাক্কা মারছে, যে কারণে এখানটাতেও ক্ষয় হচ্ছে আস্তে আস্তে। আবার এই জলটা এদিক থেকে ঘুরে যখন এদিকে গিয়ে ধাক্কা মারছে তখন এটাও এরমভাবে এদিকে ক্ষয়প্রাপ্ত। আস্তে আস্তে কি হচ্ছে, এই মাঝখানের এই যে অংশ যেটা রয়েছে এই অংশটা ক্ষয় পেতে থাকে। তারপরে দেখো যেটা হচ্ছে, যে স্রোতের আঘাতে একটা সময়তে নদী বাঁক মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পলি কাদা দ্বারা বাঁকের ছিন্নমুখ অবরুদ্ধ হয়ে ঘোড়ার খুরের মতন দেখতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়। অর্থাৎ এই যে অংশটা আছে এটা ক্রমাগত আস্তে আস্তে কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হতে হতে এই যে নদীর এই অংশটা এবং এই অংশটা যেটা রয়েছে, দেখো এই অংশটা এবং এই অংশটা হচ্ছে জুড়ে যায়। মানে এইখানে যে ভূমিটা থাকে সেটা আর থাকে না, যে কারণে এই নদীটা
সোজা পথে প্রবাহিত হতে থাকে। এই যে দেখো, এই যে পরের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই অংশটা সোজা পথে প্রবাহিত হতে থাকে। আর এই যে এই যে অংশটা, এই যে বাঁকের এই যে অংশটা, এই অংশটা তখন এই মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে এইখানটাতে যেটা দেখিয়ে দেখো, এই যে এই অংশটা, এইটা এই মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এর এই যে মুখের এই জায়গাগুলোতে আছে, এখানেতে এই যে পলি, বালি, কাদা এগুলো সঞ্চিত হয়ে এই জায়গাটা আটকা পড়ে এই জলটা তখন এরমভাবে আটকে যায়। মানে এই যে অংশটা সেটা কিন্তু এইটাই। আর এটাকে দেখতে দেখো, এই যে ঘোড়ার যে খুর হয় পায়ে, সেই ঘোড়ার খুরের মতন দেখতে হয় বলে এটাকে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে থাকে। তো এইভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়ে থাকে। আর এর বৈশিষ্ট্য দেখো যে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর ক্ষয় বহন সঞ্চয়ের কাজে মিলিত ভূমিরূপ। মানে অশ্বক্ষুরাকৃতি হ্রদেতে ক্ষয় হয়, ক্ষয়জাত পদার্থ বাহিত হয় এবং সঞ্চিত হয়। মানে তিনটে কাজ সম্মিলিতভাবে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি করে থাকে। আর নদী থেকে বিচ্ছিন্ন এই হ্রদটি ঘোড়ার খুরের মতো দেখতে হয়। তো ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলেই হচ্ছে এটার নাম হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আর এর উদাহরণ দেখো যে মুর্শিদাবাদের মতিঝিল অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ। তোমরা যারা এই মতিঝিলের কাছাকাছি যাদের তোমরা থাকো বা যারা দেখেছো এই মতিঝিলকে, তারা নিশ্চয়ই জানবে এটা, যে এই মতিঝিল কিন্তু একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ। এরপরে এখন হচ্ছে প্লাবনভূমি। প্লাবনভূমি কাকে বলে দেখো, যে এই যে মধ্য ও নিম্ন গতিতে নদী পাড় থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে পলি জমে যে উর্বর সমতল ভূমি তৈরি করে তাকে প্লাবনভূমি বলা হয়ে থাকে। কিভাবে উৎপত্তি হয় না, নিম্ন গতিতে নদীর বোঝা নদীবক্ষকে ক্রমশ ভরাট করে নদী খাতের গভীরতাকে দ্রুত কমিয়ে দেয়। তার ফলেতে বর্ষার অতিরিক্ত জল এসে নদীতে পড়লে প্লাবন বা বন্যার সৃষ্টি হয়। আর প্লাবনের পর নদীতে পলি, বালি, কাদা প্রভৃতি নদী উপত্যকার দুপাশে সঞ্চিত হয়ে প্লাবন সমভূমির সৃষ্টি করে। কিভাবে হয় দেখো, এখানে যে ছবিটা দেখি আমরা, দেখো এই যে নদীটা বয়ে চলেছে এখান থেকে, এই যে নীল কালার দিয়ে দেখো এখানে দিয়েছে, এই যে নদীটা বয়ে চলেছে। তো এই যে নদীটা আছে, এই নদীটাতে যখন বন্যা হবে তখন কি হবে, বন্যার জল যদি নদী বহন করতে না পারে তখন কি হবে, এই দুকুল ছাপিয়ে, নদীর যে দুকুল ছাপিয়ে এই যে জমিটা রয়েছে দুপাশের, এই যে জমিটা যেটা রয়েছে, এই জমিতে সেই জলটা ছড়িয়ে পড়বে এবং নদীর জলের সঙ্গে বাহিত যে সমস্ত নুড়ি, কাঁকর, পলি, বালি, কাদা যাবতীয় যা পদার্থ আছে সেগুলোও এই অঞ্চলটার উপরেতে ছড়িয়ে পড়বে। এবং কালক্রমে যখন বন্যার জল যখন সরে যাবে বা শুকিয়ে যখন যাবে তখন কি হবে, এই জলের সঙ্গে বাহিত পদার্থগুলো এখানেতে সঞ্চিত হয়ে একটা সমতল ভূমি তৈরি করবে, যেটাকে বলা হয় হচ্ছে প্লাবন সমভূমি। কারণ প্লাবনের ফলেতে এই সমভূমি তৈরি হয়েছে বলে এটাকে প্লাবন ভূমি বা প্লাবন সমভূমি বলা হয়ে থাকে। আর এটা খুব উর্বর হয়, চাষবাসের দিক থেকে এটা খুব মানে আ গুরুত্ব রয়েছে। তার কারণটা হয় যে প্রতি বছর বন্যাতে নতুন করে এখান থেকে পলি সঞ্চিত হওয়ার কারণেতে এই জমিটা খুব উর্বর হয়। স্বাভাবিকভাবেই এই জমি খুব উর্বর হয়, তাই চাষবাস এই প্লাবনভূমিতে খুব ভালো হয়ে থাকে। কি বৈশিষ্ট্য দেখা যায় দেখো, যে প্লাবনভূমি প্রায় সমতল প্রকৃতির। আর প্লাবনভূমিতে পশ্চাৎ জলাভূমির সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ এখানেতে অনেক সময় জল আবদ্ধ হয়ে অনেক সময় জলাভূমি তৈরি হয়ে থাকে। বন্যার জলটা অনেক সময় নিচু জায়গাতে জমে যায়, বেরিয়ে যেতে পারে না। সেই কারণেতে এখানটাতে জলাভূমি, যেটাকে পশ্চাৎ জলাভূমি বলা হয়ে থাকে, সেই জলাভূমি তৈরি হয়ে থাকে। আর দেখো রয়েছে উদাহরণ, গঙ্গা নদীর নিম্ন প্রবাহে প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ দেখতে পাওয়া যায়। তো স্বাভাবিক বাঁধের ব্যাপারটা আমরা এর পরেতেই দেখছি। তো দেখো এবারে আসি হচ্ছে স্বাভাবিক বাঁধ। তো কাকে বলে দেখো, যে মধ্য ও নিম্ন গতিতে নদীর দুই তীরে বাঁধের মতো যে উঁচু ভূমিভাগ মানে ভূমিরূপ স্বাভাবিকভাবে গড়ে ওঠে তাকে গড়ে ওঠে প্লাবনভূমিকে বন্যার হাত থেকে রক্ষা করে, তাকে স্বাভাবিক বাঁধ বলে। আর স্বাভাবিক বাঁধের ঢাল নদীর কিনারা থেকে বিপরীতমুখী হয়ে থাকে। কিভাবে উৎপত্তি হয় দেখো, যে প্রতি বছর প্লাবনের পর নদীর দুই তীরের সমান্তরালে মোটা দানা নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি পদার্থ ক্রমে ক্রমে জমা হয়ে নদীর তীরে বাঁধের মতো উঁচু হয়ে ৩-৪ মিটার যে স্বাভাবিক বাঁধ সৃষ্টি করে। তো কিভাবে হয় দেখো, দেখো এই যে ছবি যেটা রয়েছে, দেখো এই যে অংশটা যেটা রয়েছে, এটা এই যে এটা হচ্ছে নদী খাত এই জায়গাটাতে। তো এইখানটাতে এই যে উঁচু যে জায়গাটা যেটা তৈরি হয়েছে, এই উঁচু জায়গাটাকে বলা হয় হচ্ছে প্লাবনভূমি। এই সরি, স্বাভাবিক বাঁধ। এই স্বাভাবিক বাঁধের পিছনের এই যে অংশটা যেটা রয়েছে, এই যে পুরো যে অংশটা দুদিকের এই পুরো অংশটা হচ্ছে প্লাবনভূমি। এবার কি হয় দেখো, এই যে নদী রয়েছে, বর্ষার সময়তে নদীতে যখন জল বাড়ে তখন নদীর দুকুল ছাপিয়ে তখন কি হয়, এইদিকে জলটা মানে চলে আসে এবং জলের সঙ্গে বাহিত হচ্ছে যে সমস্ত নুড়ি, কাঁকর, বালি আছে সেগুলো এখানেতে সঞ্চিত হয়। এবার দেখা যায় কি, যে এই যে নদীর যে দুটো তীর, এইখানে যে তীর রয়েছে, সাধারণভাবে যেগুলো হচ্ছে বড় আকারের নুড়ি পাথর যেগুলো থাকে সেগুলো এইখানটাতে জমা হয়, সেগুলো জলের সঙ্গে বাহিত হয়ে বেশি দূর যেতে পারে না। তো এখানটাতে সাধারণত বড় আকারের নুড়ি বালি, মানে বালি বলবো না, নুড়ি পাথর এগুলো জমা হয়ে উঁচু হতে থাকে, যেটাই পরবর্তীকালেতে হচ্ছে স্বাভাবিক বাঁধের রূপ নিয়ে থাকে।
তুলনামূলকভাবে সূক্ষ্ম যে সমস্ত পলিবালি যেগুলো জলের সঙ্গে মানে বাহিত হয়ে অনেক দূর যেতে পারে, সেগুলো এই প্লাবনভূমির ওপরেতে সঞ্চিত হয়। এবারেতে প্রতি বছর কি হয়, এই যে এই যে স্বাভাবিক বাঁধ যেটা রয়েছে এটা উঁচু হতে থাকে এবং উঁচু হলে কি হবে, দেখো এই যে জলটা যেটা রয়েছে এই জলটাকে এই স্বাভাবিক বাঁধটাকে মানে পার করতে গেলে জলটাকে এতটা উঁচু হয়ে আসতে হবে। তবে এই জলটা এই স্বাভাবিক বাঁধের উপর থেকে এই প্লাবনভূমিতে ছড়িয়ে পড়বে। তো যে কারণেতে কি হয়, এই যে স্বাভাবিক বাঁধগুলো হয়, এই স্বাভাবিক বাঁধ কি হয়, এই পিছনের দিকে যে এই প্লাবনভূমিটা আছে এই প্লাবনভূমিকে বন্যার হাত থেকে রক্ষা করে। আর মানুষও কি করে, যারা নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করে তারা এই স্বাভাবিক বাঁধের ওপরেতে কৃত্রিমভাবে কংক্রিট দিয়ে বা নুড়ি পাথর দিয়ে আরো উঁচু করে দেয়, যাতে বন্যার সময়তে এই জলটা আ এই প্লাবনভূমির উপরেতে যাতে না আসতে পারে, যাতে তাদের বসতি অঞ্চলগুলো ডুবে না যায়। তো এইভাবে হচ্ছে স্বাভাবিক বাঁধ তৈরি হয়ে থাকে। স্বাভাবিক বাঁধ কিন্তু প্লাবনভূমির আ উপরেতেই এই যে দেখো এর বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে যে প্লাবনভূমির উপর নদীর গতিপথের সমান্তরালতেই স্বাভাবিক বাঁধ গড়ে ওঠে। আর স্বাভাবিক বাঁধ বন্যা প্রতিরোধ করে থাকে। কারণ এই বাঁধ হচ্ছে উঁচু হয়। এই নুড়ি মানে পাথর জমে এই বাঁধটা অনেকটা উঁচু হয়ে থাকে স্বাভাবিকভাবে। তো যে কারণেতে এই জলটাকে আ অনেকটা উঁচু হয়ে হলে মানে জলস্তরটা অনেকটা বাড়লে তবেই হচ্ছে স্বাভাবিক বাঁধকে টপকে এইদিকে প্লাবনভূমির ওপরেতে আসতে পারে। তো যে কারণেতে এই স্বাভাবিক বাঁধ খুব স্বাভাবিকভাবেই এই প্লাবনভূমিকে বন্যার হাত থেকে বাঁচিয়ে থাকে। আর এর উদাহরণ দেখো যেটা রয়েছে যে এই যে গঙ্গা নদীর নিম্ন প্রবাহে প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ দুটোই দেখতে পাওয়া যায়। এরপরে দেখো আছে সবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে বদ্বীপ। তো বদ্বীপ কাকে বলে? না, নদীবাহিত পদার্থ মোহনায় সঞ্চিত হয়ে বাংলা অক্ষর মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতন দেখতে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বদ্বীপ বলে। কিভাবে তৈরি হয় দেখো, যে মোহনার কাছে নিম্ন গতিতে নদীর গতিপথের ঢাল খুব কমে যাওয়ায় নদীতে জলপ্রবাহের গতিবেগও কমে আসে। ফলে সেখানে নদীবাহিত পলি সঞ্চয়ের হার অসম্ভব বেড়ে যায়। এর ফলে নদীগর্ভ ক্রমশ ভরাট হয়ে উঁচু হতে থাকে এবং নদীর শাখা-প্রশাখা বিভক্ত হয়ে প্রবাহিত হতে থাকে। মানে একদম মোহনার কাছে যেখানেতে নদী একদম সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় যখন চলে আসে, যখন তার বহন করার ক্ষমতা প্রায় মানে একদমই কমে আসে, ক্ষীণ হয়ে পড়ে, তখন নদী কি করে তার আ যে বোঝা মানে তার বাহিত যে পদার্থ সেগুলোকে মোহনা অঞ্চলেতে সঞ্চয় করতে থাকে। যার দরুন কি হয়, নদীগর্ভ আস্তে ভরাট হয়ে যায় এবং নদীর শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে তার জলকে ডিস্ট্রিবিউট করে দেয়। তো এই ক্ষেত্রে যখন কি হয় দেখো, যখন এইটা ঘটে তখন কি হয় যে ১ম পর্যায়ে ২ টি শাখার মধ্যবর্তী অংশ জলাভূমি হিসেবে অবস্থান করে। আর ২য় পর্যায়তে এই অংশে নদীর সঙ্গে সমুদ্রবাহিত পলি সঞ্চিত হয় এবং অংশটি ভরাট হয়ে বদ্বীপ সৃষ্টি করে। তো ছবিটা দেখি দেখো এইখানেতে এই যে মাঝখানের এই যে পুরো যে অংশটা আছে, এই মাঝখানের পুরো অংশটাকে বলা হচ্ছে বদ্বীপ। তো এখানে দেখো নদীর এইখান থেকে একটা শাখা আর নদীর এইখান থেকে একটা শাখায় বিভক্ত হয়েছে। এইটা হচ্ছে প্রধান নদী, যেটা দুটো শাখাতে বিভক্ত হয়ে গিয়ে এইখানেতে এই যে সাগরটা রয়েছে এইখানেতে এসে পড়েছে। এবার এদের ১ম এতে যখন দুটো শাখা বিভক্ত হয় তখন এই জায়গাটাতে একটা জলাজমি তৈরি হয়ে থাকে। পরবর্তীকালে এই নদীর পলি সঞ্চয় আ হতে থাকে এই অঞ্চলেতে এবং এই সাগরের থেকেও পলি সঞ্চয় হয়ে মানে এইখানেতেও তো পলি সঞ্চিত হয় এবং পলি সঞ্চিত হয়ে এই জলাভূমিটা তখন কি হচ্ছে, ভরাট হয়ে যায় এই জায়গাটাতে। ভরাট হয়ে গিয়ে একটা দ্বীপের রূপ নিয়ে নেয়, যেটাকে আমরা এই যেহেতু মতন বা গ্রিক অক্ষর ডেল্টার মতন দেখতে হয়, যে কারণেতে এটাকে বদ্বীপ বলা হয়ে থাকে। তো এই বদ্বীপ কিন্তু মোহনাতে তৈরি হয়ে থাকে, যেটা আমি ১ম এ মানে সু আ মানে এমনি নদী চর পড়ানোর সময় এটা আমি বললাম যে নদী চরের মতন কিন্তু এটা নদী বক্ষেতে তৈরি হয় না, এটা মোহনা অঞ্চলেতে তৈরি হয়ে থাকে। ২ রকম দ্বীপ, একটা নদী চর বা নদী দ্বীপ যেটা নদীর গতিপথেতে মধ্য বা নিম্ন গতিতে তৈরি হয়ে থাকে নদীবক্ষে। আরেকটা হচ্ছে বদ্বীপ যেটা একদম নদীর শেষে মোহনাতে, যেখানে নদী কোনো সাগর বা হ্রদে গিয়ে যখন পড়ছে সেই জায়গাটাতে এই বদ্বীপ তৈরি হয়ে থাকে এইটা। আর এর উদাহরণ দেখো, এটা রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্রর যে বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম যে বদ্বীপ। তো এই হচ্ছে আজকের আলোচনা। আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি তোমাদের নদীর কাজের ফলে গঠিত যে ভূমিরূপগুলো আছে সেই ভূমিরূপগুলোকে আমি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি আমি এখানে থেকে শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।